পশ্চিমবঙ্গের মেদিনীপুরের কেশপুর থানার মৌবনী গ্রামে 1889 সালের 3 ডিসেম্বর জন্ম ক্ষুদিরাম বসুর। বাবা ত্রৈলোক্যনাথ বসু ছিলেন নড়াজলের তহসিলদার, মা লক্ষ্মীপ্রিয় দেবী। 3 মেয়ের পর ক্ষুদিরাম চতুর্থ সন্তান। তার আগে 2 ছেলে মারা গিয়েছিল অল্প বয়সে। সেই ভয়ে তখনকার প্রথা মেনে সদ্যজাত ছেলেকে 3 মুঠো খুদের বিনিময়ে বড় বোনের কাছে বিক্রি করে দেয়া হয়। খুদ দিয়ে কেনা ছেলে বলেই নাম রাখা হয় ক্ষুদিরাম। পাঁচ বছর বয়সে মাকে হারান ক্ষুদিরাম। 1 বছরের মাথায় বাবাও মারা যান। বড় বোন অপরূপা তাকে নিজের কাছে নিয়ে যান। বোনের স্বামী অমৃতলাল রায় তাকে ভর্তি করিয়ে দেন তমলুকের হ্যামিল্টন স্কুলে। 1902 আর 1903 সালে অরবিন্দ ঘোষ আর ভগিনী নিবেদিতা মেদিনীপুরে আসেন। স্বাধীনতার পক্ষে জনসভায় বক্তৃতা দেন। বিপ্লবীদের সঙ্গে গোপন বৈঠকও করেন। কিশোর ক্ষুদিরাম সেই আলোচনায় যুক্ত হতে থাকেন। 15 বছর বয়সে অনুশীলন সমিতির স্বেচ্ছাসেবক হয়ে ওঠেন তিনি। ব্রিটিশ বিরোধী পুস্তিকা বিলি করার দায়ে একবার গ্রেফতারও হন। 16 বছর বয়সে থানার আশেপাশে বোমা মজুত করা শুরু করেন। কলকাতার আলিপুর আদালতের প্রধান হাকিম ছিলেন ডগলাস কিংসফোর্ড। যুগান্তর পত্রিকার সম্পাদকদের কঠোর সাজা দিতেন তিনি। বিপ্লবীদের কাছে তাই তার নাম হয়ে ওঠে ঘৃণার প্রতীক। প্রথমে তার বাড়িতে পাঠানো হয় একটা বই বোমা, কিন্তু কিংসফোর্ড প্যাকেট না খুলেই সেই বই শেলফে তুলে রাখেন। নিরাপত্তার কারণে ব্রিটিশ সরকার তাকে বদলি করে বিহারের মুজাফফরপুরে। বোমাটাও তার সঙ্গে যায়, আসবাব আর বইয়ের ভেতর লুকানো অবস্থায়। 1908 সালের এপ্রিলে মুজাফফরপুরে পাঠানো হয় প্রফুল্ল চাকিকে, সঙ্গে কিশোর ক্ষুদিরাম বসু। ছদ্মনাম নেন দুজনেই, হরেন সরকার আর দীনেশচন্দ্র রায়। কিশোরী মোহন বন্দ্যোপাধ্যায়ের একটা সরাইখানায় ওঠেন তারা দুজন। স্কুল ছাত্রের ছদ্মবেশে 3 সপ্তাহ ধরে লক্ষ্য করেন কিংসফোর্ডের গতিবিধি। 30 এপ্রিল রাত 8:30 কিংসফোর্ড আর তার স্ত্রী ব্রিটিশ ব্যারিস্টার প্রিঙ্গল কেনেডির পরিবারের সঙ্গে তাস খেলে সেদিন বাড়ি ফিরছিলেন। কেনেডি পরিবারের গাড়িটা দেখতে অবিকল কিংসফোর্ডের গাড়ির মতো ছিল। ফটকের কাছে গাড়িটা পৌঁছাতেই ছুটে গিয়ে বোমা ছোড়েন ক্ষুদিরাম আর প্রফুল্ল। প্রচন্ড বিস্ফোরণে গাড়ি ভেঙে যায়। ভেতরে ছিলেন কেনেডির স্ত্রী আর মেয়ে, কিংসফোর্ড নন। এরপর ক্ষুদিরাম আর প্রফুল্ল দুজনেই পালিয়ে যান অন্ধকারে। প্রফুল্ল পরদিন ট্রেনে ধরা পড়ার মুখে নিজের রিভলভার দিয়ে নিজেকে গুলি করেন। অন্যদিকে ক্ষুদিরাম সারা রাত 25 মাইল হেঁটে পৌঁছান ওয়াইনি স্টেশনে। এক চায়ের দোকানে পানি চাইতেই 2 কনস্টেবল তার ধুলোমাখা পা আর ক্লান্ত চেহারা দেখে সন্দেহ করেন। ধস্তাধস্তির মধ্যে একটা রিভলভার হাতছাড়া হয়ে যায়। আরেকটা তোলার আগেই পেছন থেকে জাপটে ধরেন এক কনস্টেবল। তখন পালানোর আর কোনো সুযোগ ছিল না তার। হাতকড়া পরা ক্ষুদিরামকে যেদিন মুজাফফরপুর স্টেশনে আনা হয়, রাস্তায় ভিড় জমে যায় শুধু তাকে এক নজর দেখার জন্য। সে সময় স্টেটসম্যান পত্রিকা লিখেছিল ছেলেটার বয়স 18 কি 19, কিন্তু হাঁটা চলায় কোনো দুশ্চিন্তার ছাপ নেই। পরে 21 মে ক্ষুদিরামের বিচার শুরু হয়। রায় শোনার পর বিচারক জিজ্ঞেস করেন ফাঁসিতে মরতে হবে এটা ক্ষুদিরাম বুঝেছে কিনা। ক্ষুদিরাম জবাবে শুধু মুচকি হাসেন। সেই হাসি নিয়েই 11 আগস্ট ভোর 6টায় ফাঁসির মঞ্চে ওঠেন ক্ষুদিরাম বসু। তৎকালীন কেশরী পত্রিকায় বাল গঙ্গাধর তিলক লেখেন, এই 2 তরুণের জন্য এখনই চাই স্বরাজ। সেই লেখার দায়ে তিলককে গ্রেফতার করে ব্রিটিশ সরকার। কাজী নজরুল ইসলাম কবিতা লেখেন ক্ষুদিরামকে নিয়ে। বাংলার ঘরে ঘরে গাওয়া হতে থাকে তার নাম জড়ানো গান, একবার বিদায় দেমা ঘুরে আসি। যে ওয়াইনি স্টেশনে তাকে ধরা হয়েছিল তার নাম পরে বদলে রাখা হয় ক্ষুদিরাম বসু পুসা স্টেশন। 18 বছর 7 মাস 11 দিন বয়সে ফাঁসি কাষ্ঠে ঝোলা এই কিশোরকে ধরা হয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের কনিষ্ঠতম বিপ্লবী শহীদদের একজন হিসেবে। আজ 118 বছর পরও ক্ষুদিরাম বসুর নাম আমাদের উপমহাদেশের ইতিহাসে চূড়ান্ত সাহসের প্রতীক। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।